So welcome dear student to the class of chemistry class 12. আজকের ক্লাসে আমরা সেট 2 টা নিয়ে একটু ডিসকাস করব। সেট 2 এর কিছু কোশ্চেনস অ্যানসার সিলেক্টিভলি আমরা ডিসকাস করব, ইম্পর্টেন্ট যে কোশ্চেন অ্যানসার আছে। তো লেটস স্টার্ট। ক্লাসটা খুব ভালো করে প্রথম থেকে লাস্ট অবধি অবজার্ভ করো, আর কোনো রকম কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাকে জানাও। তো তুমি সেট 2 এর প্রথমেই আমরা এমসিকিউ এর মধ্যে কিছু সিলেক্টিভ কোশ্চেন আগে ডিসকাস করছি। দেখো কোশ্চেন নাম্বার 1। क्वेश्चन नंबर 1 এ প্রথমেই বলতে দেখো প্যাকিং এফিসিয়েন্সি ইন বডি সেন্টার কিউবিক প্যাক। আচ্ছা, এটা করার আগে আমি বলি তিন রকমের কিউবিক প্যাক ক্রিস্টাল ল্যাটিস তোমরা জানো। আগে লিখো সেট 2। তিন রকমের তোমরা ল্যাটিস জানো, একটা হচ্ছে সিম্পল কিউবিক ল্যাটিস, একটা বডি সেন্টার কিউবিক ল্যাটিস, আর একটা ফেস সেন্টার কিউবিক ল্যাটিস। মাথায় রাখবে প্যাকিং এফিসিয়েন্সি যেটা হয় সেটা সিম্পল কিউবিক ল্যাটিসের জন্য কত হয় জানো? 52.4%। বডি সেন্টারের জন্য হয় 68%, আর ফেস সেন্টারের জন্য হয় 74%। এই ক্যালকুলেশনগুলো আমরা করেছিলাম ক্লাসে। তো সেখানে দেখো অপশন দিয়ে দেবো। অপশন এতে বলেছে বডি সেন্টারের জন্য 74%, এটা তো নয়। 74% কার জন্য? এফসিসির জন্য। ফেস সেন্টার 68% কার জন্য? দেখো বিসি। তাহলে आंसर কি হবে? অপশন বি। 53% যেটা নিয়ার अबाउट সেটা সিম্পল কিউবিক ল্যাটিস। আচ্ছা, which one is correct for electrolysis of copper sulfate? আগে তিনি করলাম কপার সালফেটের ইলেকট্রোলিসিসের জন্য কোনটা কারেক্ট? অপশন এতে বলেছে দেখো কপার will be dissolved in cathode, option B in anode, option C oxygen will released at anode, and copper will be accumulated at anode. দেখো আচ্ছা, প্রথমটা বলেছে কপার will be dissolved। আচ্ছা, dissolved আর accumulated, dissolved তো হবে না, accumulate করতে পারে। তাহলে কি হয় না, যে দেখে রাখো ভালো করে। কপার আছে, তাহলে কপার সালফেটে কপারটা কি স্টেটে আছে? +2। তাহলে +2 স্টেটে থাকলে এটা কিসে কনভার্টেড হবে? কপারে। তাহলে এটা যদি কপারে কনভার্টেড হয় তাহলে কি করবে? দুটো ইলেকট্রন গেইন করবে। আর যদি দুটো ইলেকট্রন গেইন করে তার মানে এটা কি? ইলেকট্রন গেইন মানে রিডাকশন। আর রিডাকশন মানে কি হবে? ক্যাথোড। তাহলে একমাত্র একটা অপশনই আছে দেখো, যে অপশন ই, যেখানে এটা ক্যাথোড আছে, বাকিগুলো দেখো অ্যানোড আছে। বিতেও অ্যানোড, সিতেও অ্যানোড, ডিতেও অ্যানোড। একমাত্র অপশন এ সেখানেই আছে দেখো ক্যাথোড। কারণ রিডাকশনটা কোথায় হয়? আমরা কি বলেছিলাম? রিডাকশনটা হয় ক্যাথোডে, আর অক্সিডেশন কোথায় হয়? অ্যানোডে। তাহলে বাকি তিনটে অপশন যদি অ্যানোড বলেছে, একটাতেই বলেছে ক্যাথোড। তাহলে কি হবে? অপশন ই। আচ্ছা, ফিজিক্স অপশন মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাডসর্পশন। অ্যাডসর্পশন দু রকমের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডসর্পশন, একটা কেমিক্যাল অ্যাডসর্পশন, তাই না? যেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাডসর্পশন সেটাকে বলে ফিজিক্স অপশন, আর যেটাকে কেমিক্যাল অ্যাডসর্পশন সেটাকে বলে কেমিক্যাল অপশন। দেখো এগুলো ছোটবেলায় পড়েছো, এগুলো এখানেই লেখা হয়ে যাবে। দেখো অ্যাডসর্পশন দু রকমের হয়, অ্যাডসর্পশন দু রকমের হয়। অ্যাডসর্পশন জিনিসটা কি মনে আছে তো? অ্যাডসর্পশন ইজ আ সারফেস ফেনোমেনন, এটা সারফেসে হয়, ইট ইজ কল্ড সারফেস ফেনোমেনন। দু রকমের সিস্টেম থাকে, একটাকে বলা হয় সারফেস আর একটাকে বলা হয় বাল্ক ফেজ। তো অ্যাডসর্পশন যেটা সেটা হচ্ছে সারফেসে হয়, সেই জন্য এটা বলা হয় সারফেস। আর যেটা বাল্ক ফেজে হয় মানে একদম লার্জ পার্টে হয় সেটা বলে অ্যাবজর্পশন, বি। তো দুটো জিনিস আছে, একটা অ্যাডসর্পশন আর একটা অ্যাবজর্পশন। অ্যাডসর্পশনটা অলওয়েজ হয় কোথায়? সারফেসে, আর অ্যাবজর্পশন হয় কোথায়? বাল্ক ফেজে। লিখে রেখে দাও, অ্যাবজর্পশন কোথায় হয়? বাল্ক ফেজে। অ্যাবজর্পশন হয় হচ্ছে বাল্ক ফেজে, বাল্ক ফেজে। ভালো কথা। আচ্ছা, এই যে অ্যাবজর্পশন, এটাকে দুটো পার্টে ভাগ করা যায়। একটা ফিজিক্যালি হলে ফিজিক্স অপশন, আর একটা কেমিক্যালি হলে কেমিক্স অপশন। আর ফিজিক্স অপশন মানে ফিজিক্যাল যে কোনো মেথড হয় যেগুলো, সেগুলো হয় রিভার্সিবল। মাথায় রাখবে কি হয়? রিভার্সিবল মানে কি? রিভার্সিবল মানে হচ্ছে যদি তুমি কোনো একটা চেঞ্জ সিস্টেমের মধ্যে আনো, তার জন্য কোনো প্রসেস ধরো রান করলো, সেই চেঞ্জটা যদি তুমি সিস্টেম থেকে তুলে নাও তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। আর ইরিভার্সিবল মানে কি? কোন একটা সিস্টেমে তুমি চেঞ্জ আনলে, তারপর সিস্টেমটা রান করলো, সেই চেঞ্জটা যদি তুলে নাও তাহলে সিস্টেমটা আগের অবস্থায় ফিরে আসবে না।
সেই জন্য দেখা যায় ফিজিক্স অপশন হচ্ছে রিভার্সেবল, আর কেমিক্স অপশন কি হয় বলো তো, ইরিভার্সেবল। মাথায় রাখবে ফিজিক্স অপশন হয় রিভার্সেবল, তার মানে এখানে যে চেঞ্জের জন্য কোন একটা প্রসেস রান করছে সেই চেঞ্জটা যদি তুলে নাও তাহলে সে তার আগের অবস্থায় ব্যাক করবে, ইট উইল রিটার্ন ব্যাক টু দ্য প্রিভিয়াস ওয়ান। বাট দ্য কেমিক্স অপশনের ক্ষেত্রে ইরিভার্সেবল, তার মানে ওই চেঞ্জটা তুলে দিলেও সে তার আগের অবস্থায় ব্যাক করবে না। তাহলে অপশন কি আছে দেখো, বি। কোয়েশ্চেন নাম্বার চলে এসো 5 এ, 5 এ চলে এসো। এরকম টাইপের প্রবলেম আমরা করেছিলাম, দেখো হাইড্রোজেন peroxide when shaken with acidified potassium dichromate in the ether solution, it the layer turns blue due to the formation of, তাহলে কি বলেছে, K2Cr2O7 আছে তাই তো, K2Cr2O7 আছে potassium dichromate and you have the hydrogen peroxide H2O2 and acidic বলেছে H+। এবার এখানে বলছে যে লেয়ার যেটা তৈরি হচ্ছে সেই লেয়ারটা ব্লু কালার তৈরি হচ্ছে, কেন? কারণ আমরা কি জানি অ্যাসিডিক মিডিয়ামে ডাইক্রোমেট কিসে কনভার্টেড হয়, অ্যাসিডিক মিডিয়ামে ডাইক্রোমেট এটা তো আমরা করেছিলাম তো ক্রোমিয়াম 3+ এ কনভার্টেড হয়। যদি এটা KMnO4 থাকতো, KMnO4 কিসে কনভার্টেড হয় অ্যাসিডিক মিডিয়ামে, কিসে কনভার্টেড হয় Mn2+ এ কনভার্টেড হয়। ডি ব্লক পড়ানোর সময় বলা হয়েছিল তো অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 Mn2+ এ কনভার্টেড হয়, আর অ্যাসিডিক মিডিয়ামে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 কিসে কনভার্টেড হয় ক্রোমিয়াম 3+। এবার চারটে অপশনের মধ্যে দেখো কোনটা ক্রোমিয়াম 3+। অপশন এ দেখো ক্রোমিক অক্সাইড বলেছে, অপশন বি বলেছে দেখো CrO6 2 CrO6 2 দেখো এটা +3 হবে না, Cr2SO4 হোল 3, আর ডি হচ্ছে CrO5। CrO5 টা ছোটবেলায় করতে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +6 হতো, তাহলে অপশন ডি আর বি তো হবে না, হতে পারে অপশন এ আর সি। তাহলে অপশন এ তে কি বলেছে বলো তো Cr2O3, আর অপশন সি তে কি বলেছে বলো তো Cr2SO4 হোল 3। এবার তুমি ভালো করে ভেবে দেখো সিচুয়েশনটা বলছি, দুটোতেই কিন্তু ক্রোমিয়াম +3 আছে, এটাও ক্যালকুলেট করো +3 হবে, এটাও ক্যালকুলেট করো +3 হবে, দুটোতেই +3 আছে, কিন্তু কোনটা হবে ভালো করে ভেবে দেখো। এখানে বলেছে সালফেট, আরে বাবা সালফেট হতে গেলে তোমাকে তো বলে দিতে হবে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ কি না? সালফেট হতে গেলে তোমাকে তো বলে দিতে হবে সালফিউরিক অ্যাসিড। কোশ্চেনে কি সালফিউরিক অ্যাসিড বলেছে, অ্যাসিডিফাইড বলেছে, আর কোনো সালফিউরিক অ্যাসিডের উল্লেখই নেই, তাহলে কি হবে ক্রোমিয়ামটা Cr2O3 কি হবে Cr2। বুঝা গেল? তাহলে কি হবে অ্যানসার ই। আচ্ছা, which one is an extra orbitalar compound? extra orbitalar compound দেখো প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখতে হবে। দেখো এক্সট্রা অরবিটালার কম্পাউন্ড, দেখো ইলেকট্রনিক কনফিগারেশন গুলো এক এক করে লিখো। এক্সট্রা অরবিটালার কম্পাউন্ড, অপশন এ তে কি বলেছে বলো তো FeCN6O6 3-, তাই তো? তাহলে এখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত +3, আর +3 হলে কত 3d5 হবে, এটা একটা গেল। নেক্সট বলেছে FeF6 3-, FeF6 3-, তাহলে এখানেও আছে আয়রন +3, এটা হবে 3d5, ভালো কথা। অপশন সি তে কি বলেছে দেখো CONH3O6 3+, CONH3O6 3+, তাহলে এটা কোবাল্ট কি হচ্ছে +3, কারণ অ্যামোনিয়া তো নিউট্রাল, ক্যালকুলেট করলে +3 হবে, তাহলে কত হবে কোবাল্ট 2+ মানে D7, তাহলে +3 মানে 3d6 হবে। আবার বলেছে দেখো কোবাল্ট +3, তো CN6 3-, তাই তো বলেছে 3- বলেছে, না সরি CN6 3+, x -6 equal to -3, x না এটা ওটা কারেকশন করে দেবে +3 দিয়ে, এটা -3 হবে, CN6 3-, আর এখানেও কোবাল্ট হচ্ছে +3, তাহলে এটা হচ্ছে 3d6। আচ্ছা এই চারটে বলে, এবার চারটের মধ্যে বলছে কোনটা এক্সট্রা অরবিটালার কম্পাউন্ড। এক্সট্রা অরবিটালার কম্পাউন্ড মানে কি, এক্সট্রা
এক্সট্রা অরবিটাল কম্পাউন্ড মানে দেখো দু রকমের কমপ্লেক্স হয় আমরা পড়েছিলাম যখন আমরা ভিভিটি দিয়ে হাইব্রিডাইজেশন পড়ছিলাম অক্টাহেড্রাল কমপ্লেক্সে। আমরা একটা বলেছিলাম sp3d2 হতে পারে আর একটা হতে পারে d2sp3। এটাকে বলছিলাম ইনার অরবিটাল আর এটাকে বলছিলাম আমরা ইনার অরবিটাল আর এটাকে আমরা বলছিলাম আউটার অরবিটাল। ইনার অরবিটাল কেন? কারণ এখানে d অরবিটাল দিয়ে রিঅ্যাকশনটা স্টার্ট হচ্ছে। d অরবিটাল মানে যেটা মেটালে রয়েছে, মেটালের d অরবিটাল যখন হাইব্রিডাইজেশনে ইনভলভ হয় তখন সেটাকে বলা হয় কি ইনার। আর মেটালের d অরবিটাল ইনভলভ না হয়ে নেক্সট অরবিটালটা যখন ইনভলভ হয় দ্যাট ইজ s অরবিটাল তখন সেটাকে বলা হয় আউটার। এক্সট্রা মানে এই আউটার অরবিটাল কমপ্লেক্সের কথা বলা হচ্ছে। এবার তুমি ভেবে দেখো এখানে সায়ানাইডটা কি ফিল্ড লিগ্যান্ড? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর স্ট্রং ফিল্ড মানে কি? স্ট্রং ফিল্ড মানে হচ্ছে এখানে অল দ্য ইলেকট্রনস উইল বি পেয়ার্ড আপ। জাস্ট সিচুয়েশনটাকে বুঝে নিয়ে করো। If it is strong field, that means all the d in or d5 will be paired up. তাহলে দুটো পেয়ার্ড আপ হয়ে যাবে, একটা আনপেয়ার্ড থাকবে। পাঁচটা ইলেকট্রন নেই, দুটো পেয়ার্ড একটা আনপেয়ার্ড। আর তাহলে d অরবিটাল তোমার ভ্যাকেন্ট থাকছে। তাহলে এখানে নিশ্চয়ই হাইব্রিডাইজেশনটা কি হবে? d2sp3, কারণ এখানে d অরবিটাল দিয়ে স্টার্ট হবে। কেস অন না? পাঁচটা d ইলেকট্রনের মধ্যে তো দুটো পেয়ার একটা আনপেয়ার হবে। আর d অরবিটালে তো পাঁচটা ঘর থাকে। তাহলে তিনটে ঘর ইউটিলাইজ হবে, দুটো ঘর তো খালি থাকবে। তাহলে d2sp3 হবে, হ্যাঁ কি না? APF6 টা তাহলে কি হবে? এখানে ফ্লুরিনটা কি? উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে উইক ফিল্ড মানে এখানে পেয়ার আপ হবে না, তাহলে এটা কি হবে? sp3d2, হ্যাঁ কি না? দেখো অ্যামোনিয়া আর সায়ানাইড, অ্যামোনিয়া মানে কোবাল্ট যখন +3 স্টেটে থাকে আর কোবাল্ট যখন +3 স্টেটে থাকে, মাথায় রাখবে এটা, কোবাল্ট যখন +3 স্টেটে থাকে আর অ্যামোনিয়া সায়ানাইড, অ্যামোনিয়াটাকে মডারেটলি স্ট্রং ফিল্ড বলা হয়, সায়ানাইডটাকেও স্ট্রং ফিল্ড বলা হয়। তার প্রেজেন্সে তাহলে বুঝতে পারছো এই d6 তিনটে কি থাকবে? পেয়ার থাকবে, তাই তো? আর কোবাল্ট +3 স্টেটে থাকলে সেটা কি হয়? স্ট্রং ফিল্ডের মতো বিহেভ করে। তাহলে এইটাও পেয়ার, এটাও পেয়ার। তাহলে পাঁচটা ঘরের মধ্যে তিনটে পেয়ার রয়েছে, তাহলে দুটো খালি রয়েছে, তাহলে এই দুটো কি হবে? d2sp3 হবে, হ্যাঁ কি না? তাহলে এটাও d2, এই দুটো d2sp3, এটাও d2sp3, তাহলে কোনটা হলো না? এটা হলো। তাহলে এটা এখানে হাইব্রিডাইজেশনটা নেক্সট s অরবিটাল থেকে স্টার্ট হলো। তাহলে এক্সট্রা অরবিটালের কমপ্লেক্স মানে আউটার অরবিটালের কমপ্লেক্স কোনটা হবে? অপশন বি এটা FF61 লিখে নাও। Very important question. হয়েছে? কোনো ডাউট নেই? নেক্সট দেখো 6টা থেকে একটা অর্গানিক কম্পাউন্ডের রেসপেক্টিভ কোশ্চেন দিয়েছে। কি বলেছে দেখো, কোশ্চেন এরকম দিয়েছে, when excess chlorine is passed through the boiling toluene the compound formed will be। তার মানে তোমাকে দিয়েছে দেখো বয়লিং টলুইন, তাহলে টলুইন মানে CH3, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার বয়লিং মানে ক্লোরিন আর হিট দেয়া আছে, বয়লিং মানে হিট। তাহলে আমরা কি হয়, আমরা জানি যে যখন এই রকম টাইপের ক্লোরিন হিট বা ক্লোরিন H থাকে তখন এই যে পজিশনের হাইড্রোজেন গুলো ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়। এবং যেহেতু ক্লোরিনটা এক্সেস আছে, লিখতে হবে কোশ্চেনটা এক্সেস ক্লোরিন, তাহলে অল দ্য হাইড্রোজেন প্রেজেন্ট ওভার হিয়ার উইল বি রিপ্লেসড বাই ক্লোরিন। তাহলে তুমি কি পাবে? CCl3। ইয়েস অর নো? ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট করেটা কি, ক্লোরিন দিয়ে দিলে সবাই ভাবে আরে ক্লোরিনটা তো বেনজিন রিং এ ঢুকবে, ঢুকিয়ে বলে আরে এই দেখুন 246 ট্রাইক্লোরো টলুইন হবে, এটা ভাবে। এটা কিন্তু নয়, এটা তখনই হতে পারতো যদি তুমি তিনবার ক্লোরিন আর FeCl3 দিতে। ক্লোরিন আর FeCl3 দিলে তবেই ক্লোরিনটা কোথায় ঢুকতো? অর্থো আর প্যারাতে ঢুকতো। কিন্তু সেটা তোমাকে কিন্তু বলে দেয়নি লুইস অ্যাসিড ফেরিক ক্লোরাইড ইউজ করেছো। এই তোমাকে লুইস অ্যাসিড ফেরিক ক্লোরাইড বলে দিত তাহলে তুমি এই প্রোডাক্টটা পেতে, তখন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হতো। কিন্তু যেহেতু এখানে আমরা বলে দেয়নি ফেরিক ক্লোরাইড লুইস অ্যাসিড ইউজ করেছি, তার মানে এখানে কোনো রকম ভাবে Cl, এখানে Cl+ ইলেকট্রোফাইলের প্রেজেন্সে রিঅ্যাকশনটা হচ্ছে। কিন্তু যদি কোনোভাবে এখানে তোমায় না বলে দেয় তাহলে রিঅ্যাকশনটা তো প্রসিডই করবে না, খালি তোমাকে বলেছে বয়েলিং, বয়েলিংও বলতে পারে বা ফটোকেমিক্যাল কন্ডিশনে বলতে পারে। তখন তুমি মাথায় রাখবে তিনটে হাইড্রোজেন তিনটে ক্লোরিন দিয়ে রিপ্লেস হবে, এটাকে কি বলা হয়? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন।
মেকানিজমটা একটু বলে দিই। দেখো, এই ছিল তোমার টলুইন, হ্যাঁ কি না? টলুইনের একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম, এখানে দেখো দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন ফ্রি রেডিক্যালি ভাঙবে, ভেঙে তৈরি করবে CH2 ডট প্রথমে। এটাকে বলা হয় বেনজাইলিক র্যাডিক্যাল। লিখে রাখো, বেনজাইলিক র্যাডিক্যাল। বেনজাইলিক র্যাডিক্যাল, বেনজাইলিক র্যাডিক্যাল মারাত্মক রকম স্টেবল, ইট ইজ ডিউ টু রেজোন্যান্স, বেনজিন এর। আর দেখো ক্লোরিন আছে, তো ক্লোরিনটাও দেখো ফ্রি র্যাডিক্যালে ভেঙে কি হবে, Cl ডট তৈরি হবে। বাট এই Cl ডটটা এই CH2 ডটের সাথে কানেক্টেড হবে, তাহলে কি হবে, বেনজাইল ক্লোরাইড হবে, হ্যাঁ কি না? তাহলে এরকম ভাবে রিঅ্যাকশনে প্রসিড করতে, দেখে নাও, এরকম ভাবে রিঅ্যাকশনে প্রসিড করতে থাকবে যতক্ষণ না প্রত্যেকটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়। এটা সেই ক্লাস 11 এ পড়তে মনে করে রাখো, মিথেনে ক্লোরিন এসে, সেই মিথেনে এক একটা করে হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেস হতো, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড। তার মানে সেই রিঅ্যাকশনটার মতো। তার মানে র্যাডিক্যাল সাবস্টিটিউট, এটা বলে র্যাডিক্যাল সাবস্টিটিউশন, কারণ র্যাডিক্যাল ফর্ম হচ্ছে, তাকে এটা বলে ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল ফর্মেশনের মাধ্যমে রিঅ্যাকশন হচ্ছে। তবে টলুইনে ক্লোরিন হিট দিলে কি হবে, আমার প্রত্যেকটা হাইড্রোজেন যেটা রয়েছে মিথাইল গ্রুপে সেটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। কিভাবে হবে, র্যাডিক্যালের মাধ্যমে। অ্যানসারটা তাহলে কি হবে, অপশন ডি। নেক্সট, আচ্ছা, ইন হুইচ রিঅ্যাকশন কার্বন কার্বন বন্ড ফর্মেশন টেকস প্লেস? বলো দেখি, কোন রিঅ্যাকশনে কার্বন কার্বন বন্ড তৈরি হবে? অপশন দেওয়া আছে। প্রথমে বলেছে দেখো রাইমার টিমেন, এই নেম রিঅ্যাকশন গুলো কিন্তু পড়ে রাখবে, এই নেম রিঅ্যাকশন গুলো পরীক্ষায় লিখতে দেয়। রাইমার টিমেন মানে কি, তোমার কাছে যদি ফেনল থাকে, ফেনল মলিকিউলকে NaOH ক্লোরোফর্ম, অ্যাকোয়াস NaOH, ঠিক আছে, দেন H3O+ দিয়ে যদি ট্রিট করো তাহলে কি পাবে, স্যালিসাইলডিহাইড মলিকিউল পাবে, হ্যাঁ কি না? এটা রাইমার টিমেন। আচ্ছা, PCC, এটা PCE লিখেছে, PCC 1 ডিগ্রি অ্যালকোহল রিঅ্যাকশন। PCC 1 ডিগ্রি অ্যালকোহল মানে যদি তোমার কাছে 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, PCC দাও, কি হবে, আর CHO হবে, অ্যালডিহাইড হবে, অক্সিডেশন। আচ্ছা, তারপরে হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে সাপোজ ইউ হ্যাভ অ্যালকিন লাইক দিস, হাইড্রোবোরেশন অক্সিডেশন means if you treat this with B2H6 THF, আচ্ছা, দেন হচ্ছে তুমি H2OH মাইনাস যদি দিয়ে দাও, ডাইবোরেন আর হাইড্রোজেন পারঅক্সাইড H মাইনাস যদি দিয়ে দাও, তাহলে there will be generation of RCH2CH2OH, এর টার্মিনাল পজিশনে ওই গ্রুপটা অ্যাড হবে। আর একটা বলেছে কি, সি বলেছে, ও বাবা, ডি তো দেয়নি। আচ্ছা না, ডি তে বলেছিল ক্যানিজারো। দেখো ক্যানিজারো, ক্যানিজারো মানে যদি RCHO থাকে, বা ধর বেঞ্জালডিহাইড নিলাম, 2 মোলস অফ বেঞ্জালডিহাইড নিলে কি হবে, একটা হবে বেঞ্জয়িক অ্যাসিড, NaOH আর H3O+ দিয়ে যদি ট্রিট করো, ক্যানিজারো রিঅ্যাকশন কারা করে, যাদের আলফা হাইড্রোজেন নেই, তাহলে একটা হবে বেঞ্জয়িক অ্যাসিড আর একটা হবে বেঞ্জাইল অ্যালকোহল। এবার বলছে, কোশ্চেনটা কি দিয়েছে দেখো, বলছে কোথায় কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে। তুমি তুমি যদি ফার্স্ট রিঅ্যাকশনটা দেখো তাহলে তুমি বুঝতে পারছো, এখানে দেখো কার্বন কার্বন বন্ড তৈরি হয়েছে, কারণ তোমার ফেনল তো অলরেডি ছিল, এখানেই কার্বন কার্বন বন্ড তৈরি হয়েছে একটা। সেকেন্ড রিঅ্যাকশনে দেখো কার্বন কার্বন বন্ড তো তৈরি হয়নি, এখানেও কার্বনের সাথে অক্সিজেন ছিল, এখানেও কার্বনের সাথে অক্সিজেন আছে, এটা তো নয়। তারপরেটা দেখো, এখানে কার্বন কার্বন বন্ড ছিল, এখানেও তো কার্বন কার্বন বন্ড আছে, কার্বন অক্সিজেন বন্ড তৈরি হয়েছে, কিন্তু সেটা তো বলেনি, কার্বন কার্বন বলেছে। সেকেন্ডটাতে দেখো, এখানেও কার্বন অক্সিজেন বন্ড তৈরি হয়েছে, কার্বন অক্সিজেন বন্ড তৈরি হয়েছে, কার্বন কার্বন বন্ড তো তৈরি হয়নি। তাহলে কার্বন কার্বন বন্ড কোথায় তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? লিখে নাও, তাড়াতাড়ি লেখো।
বুঝে গেল? তাহলে এখানে দেখো নতুন কার্বন কার্বন বন্ডটা তৈরি হয়েছে। নেক্সট দেখো, the acid which does not respond to HVZ reaction. HVZ মানে কি? Hell-Voller-Zelensky reaction. HVZ কারা করে বলো তো? HVZ তারা করে যাদের কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে আলফা কার্বনে হাইড্রোজেন থাকে। HVZ কারা করে যাদের কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে নেক্সট কার্বন যেটা দ্যাট ইজ আলফা কার্বন সেখানে কি থাকবে? হাইড্রোজেন। এবার তুমি ভালো করে দেখো অপশন এ তে কি বলেছে। অপশন এ তে দিয়েছে অ্যাসিডিক অ্যাসিড, অপশন বি তে দিয়েছে প্রোপানোয়িক অ্যাসিড, অপশন সি তে দিয়েছে দেখো আলফা কার্বনে দেখো হাইড্রোজেন আছে, আর অপশন ডি তে দেখো আলফা কার্বনে হাইড্রোজেন নেই। দেখো কে করবে না বলেছে, দেখো ভালো করে কোশ্চেনটা পড়ো, কোশ্চেন ভালো করে পড়বে। দেখো অ্যাসিডিক অ্যাসিড দিয়েছে ফার্স্টে, তারপরে কি দিয়েছে প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH, তারপরে দিয়েছে এই কম্পাউন্ডটা CH3 হোল টুয়াইস CH3COOH, হ্যাঁ কি না? আর অপশন ডি তে দিয়েছে দেখো CH3 হোল থ্রাইস CCOOH, একই না? তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে আলফা কার্বনে দেখো হাইড্রোজেন আছে, তাহলে এই করবে। এখানেও কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এটাও করবে। এখানেও কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এটাও করবে। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে আলফা কার্বনে দেখো কোনো হাইড্রোজেন নেই, তাহলে এটা করবে। তাহলে HVZ লিখে রাখো, HVZ কারা করবে? যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকে। তাহলে অপশন কি হবে? অপশন বি। ক্লিয়ার? একইটা বললাম। আরে কোশ্চেন নাম্বার 10 টা দেখো, এটা কত নাম্বার হলো? 9 10 দেখো। যদি এটা নেই সিলেবাসে তাও একবার পড়ে রাখছি। বলছে যে ক্যান নট বি আইডেন্টিফাইড বাই মুলিকেন-বার্গার টেস্ট। মুলিকেন-বার্গার টেস্ট কার করা হয় জানো? মুলিকেন-বার্গার টেস্ট দিয়ে আমরা নাইট্রোবেনজিনকে আইডেন্টিফাই করি। কার আইডেন্টিফিকেশন করি? নাইট্রোবেনজিন। বলছে ক্যান নট বি আইডেন্টিফাইড বাই মুলিকেন-বার্গার টেস্ট, কোন নাইট্রোবেনজিনটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। অপশন এতে দিয়েছে দেখো মেটা পজিশনে CHO গ্রুপ আছে উইথ রেসপেক্ট টু নাইট্রো, অপশন বি তে মেটা পজিশনে NH2 আছে উইথ রেসপেক্ট টু নাইট্রো, অপশন সি তে মেটা পজিশনে মিথাইল গ্রুপ আছে, আর অপশন ডি তে খালি নাইট্রোজেন আছে। কোনটা হবে বলো এবং কেন? বলো দেখি কি হতে পারে। অপশন কোনটা হবে? এটা হবে। কেন? কারণ অপশন এ তে তোমার এখানে আছে কি CHO, আর এখানে কি আছে? CHO টাকে তুমি এরকম লিখতে পারো C ডাবল বন্ড OH, আর এখানে কি লিখতে পারো NO2। এটা তুমি ভালো করে ভেবে দেখো, দুটোই তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটাও তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে দুটোই তো ইলেকট্রন টানবে। আর যদি দুটো ইলেকট্রন টানে তাহলে বেঞ্জিনটা কি হয়ে যাবে? ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট। আর এতটাই ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট হয়ে যাবে যে এটা কি হয়ে যাবে? আনরিঅ্যাক্টিভ, হ্যাঁ কি না? এটা যদি আনরিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি রিঅ্যাকশনটা করবে? তাহলে বলছে তো কি কোনটাকে আইডেন্টিফাই করতে পারবো না, অপশন এটা। বাকিগুলো দেখো অপশন বি তে একটা না একটা ইলেকট্রন ডোনেট, NH2 তে দেখো ইলেকট্রন ডোনেটিং, অপশন সি তে CH3 তে দেখো ইলেকট্রন ডোনেটিং, NO2 টা উইথড্রয়িং থাকুক না কেন এটা তো ইলেকট্রন ডোনেটিং, কিন্তু আলটিমেটলি দেখো অপশন এ তে আর দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। এবার দেখো 11 কি বলেছে? হুইচ ওয়ান ইজ অ্যাবসেন্ট ইন DNA? কোনটা হবে? হ্যাঁ ইউরাসিল। কোথায় আছে তাহলে ইউরাসিল? RNA তে, তাহলে অপশন বি। তাহলে দেখছো এরকম টাইপের প্রবলেম তো আগে আগে সেট ওয়ানেও ছিল একটা এরকম।
আচ্ছা চলে এসো কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 তে চলে এসো। কোশ্চেন নাম্বার 2 তে একবারে ডাইরেক্টলি চলে এসো। কোশ্চেন নাম্বার 2 এর কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 2 এর কোশ্চেন নাম্বার 4 এ চলে এসো। আচ্ছা কোশ্চেন নাম্বার 2 এর কোশ্চেন নাম্বার 3 টা প্রথমে দেখে নাও। ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিক ক্যারেক্টার, এটা তো আমরা করেছিলাম। অ্যাসিডিক ক্যারেক্টারের আমাকে বলেছে অর্ডার লিখতে, এটা তো সবথেকে সিম্পল। কি বলেছিলাম বলো তো? এটা দেখো ডিএফ ব্লক থেকে দিয়েছে 283, কি দিয়েছে MnO, আর একটা দিয়েছে Mn2O7, এর পর পর হবে Mn2O7, আর একটা কি দিয়েছে বলো তো MnO2। আমি কি বলেছিলাম অ্যাসিডিক ক্যারেক্টার কিসের উপর ডিপেন্ড করে? ইয়েস, অ্যাসিডিক ক্যারেক্টার ডিপেন্ড করে অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন স্টেটের উপর। যত অক্সিডেশন নাম্বার বাড়বে তত অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। এখানে ক্যালকুলেট করো, একটা অক্সিজেন আছে, অক্সিজেন যদি -2 হয় এটা কত হবে? +2। এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত হবে? +7, ক্যালকুলেট করো। আর এখানে ম্যাঙ্গানিজ কত হবে? +4। তাহলে অক্সিডেশন স্টেট কার সবথেকে বেশি? +7। অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে? Mn2O7 গ্রেটার দ্যান MnO2, গ্রেটার দ্যান MnO2। এটা একটা অ্যাসিডিক ক্যারেক্টার। লিখে দেবো অ্যাসিডিক ক্যারেক্টার। তারপরে বলেছে দেখো 2-4 এর অর, এখানে বলেছে স্টেট 1 ডিফারেন্স বিটুইন ড্রাগ এন্ড মেডিসিন। ড্রাগ আর মেডিসিনের মধ্যে একটা ডিফারেন্স বলো। কি? আমরা বলেছি যে কোন একটা সাবস্টেন্সকে যদি আমরা ভেরি লো কোয়ান্টিটিতে ইউজ করি দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ এ মেডিসিন। ওই সাবস্টেন্সটাকে যদি আমরা হাই কোয়ান্টিটিতে ইউজ করি তাহলে ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ড্রাগ। তাহলে লেখো the difference between drug and medicine is the difference between the drug and medicine is the difference between the drug and medicine the difference between the drug and medicine depends on its quantity, depends on its quantity। देखो full stop दिए। medicine is always taken in a permeable quantity, medicine is always taken in a permeable quantity that is a very low concentration, that is a very low concentration। on the other hand drug is used as bulk amount, which is beyond the permeable quantity, বোঝা গেল? হ্যাঁ কি না? দেখো নেক্সট কোশ্চেনটা বলেছে 3a, how much quantity of ethylene glycol is added if 200 gram of water to reduce the freezing point by 0.93 Kelvin? কিছুই না। দেখো এটা তো হয়ে গেল 3a। তাহলে আমরা কি জানি ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইনটু এম, হ্যাঁ কি না? কারণ এখানে তো এফ এর রেসপেক্টিভ বলছে ফ্রিজিং পয়েন্ট, হ্যাঁ কি না? এবার দেখো এমটা কি? মোলালিটি। এবার মোলালিটির ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখো, সেই জন্য আমি বলবো দেখো মুখস্থ করবে না। কি করবে? জাস্ট এটাকে মনে রাখার চেষ্টা করবে। মোলালিটি মানে কি? মোল পার কেজি, হ্যাঁ কি না? এর ইউনিট কি? মোল পার কেজি। তার মানে তুমি এটা মাথায় রাখো যে সাপোজ তোমার কাছে ধরো W1 গ্রাম সলভেন্ট আছে, 1টাকে দিয়ে কি বোঝানো হয়? সলভেন্ট, আর 2টাকে কি বোঝানো? সলিউট। তাহলে W1 গ্রাম সলভেন্টে ধরো সলিউট আছে W2/M2 মোলস। তাহলে মোলস কি হয়? ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে এতটা সলভেন্টে এতটা সলিউট আছে। তাহলে 1 গ্রাম সলভেন্টে কতটা সলিউট আছে? W2/M2
W1 এত সলিড আছে। এবার তুমি বলছো যে পার মানে মোলালিটিটাকে এক্সপ্রেস করা হয় ইন টার্মস অফ কেজি, তাহলে 1 গ্রামে এত, তাহলে 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামে কত? W2 into 1000 by into W1, হ্যাঁ কি না? সো দ্যাট উইল বি মোলালিটি। তাহলে মোলালিটি তোমরা দেখো মুখস্থ করো, মুখস্থ করবে না, মুখস্থ করলে ভুল হয়ে যায়। তাহলে তুমি জাস্ট এরকম ভাবে মনে রাখবে, এটা হচ্ছে সলভেন্টের জন্য, আগে দেখে নাও, এটা হচ্ছে সলভেন্টের জন্য, এটা হচ্ছে সলিউটের জন্য। তাহলে W1 গ্রাম সলভেন্ট থাকলে সলিউট কতটা হবে? W2 by M2 মোলস। 1 গ্রামে কত? 1000 গ্রামে কত? সেটাই হচ্ছে মোলালিটি। তাহলে আমরা এবার এই ভ্যালুটা পুট করে দিই, Kf ইনটু কি? W2 ইনটু 1000 বাই M2 W1, হ্যাঁ কি না? এবার দেখো ডেল্টা টিএফ বলে দিয়েছে, তোমাকে বলছে অ্যামাউন্টটা বার করতে হবে। ডেল্টা টিএফ কত বলে দিয়েছে? 0.93 কেলভিন ইকুয়ালস টু কেএফ বলে দিয়েছে কত বলো তো? 1.86 ইনটু W2। W2 মানে 2 মানে কি? সব সলিউটের জন্য, 1 মানে কি? সলভেন্টের জন্য। ইথিলিন গ্লাইকল ইজ অ্যাডেড টু ওয়াটার, তাহলে ওয়াটারটা হচ্ছে সলভেন্ট। ইথিলিন গ্লাইকল W2 তোমাকে বার করতে হবে বাই 1000 ডিভাইডেড বাই M2। M2টা ইচ্ছে করে বলে দেয়নি, দেখো, কারণ তুমি বলছো যে তুমি ইথিলিন গ্লাইকলের ফর্মুলা তোমাকে জানতে হবে। ইথিলিন গ্লাইকল মানে মাথায় রাখবে CH2H CH2H। তাহলে মলিকুলার ওয়েট কটা কার্বন আছে? দুটো, তাহলে 2 into 12। কটা অক্সিজেন আছে? দুটো, তাহলে 2 into 16। কটা হাইড্রোজেন আছে? 1 2 2 to 4 to 6, তাহলে 1 into 6, তাহলে কত হচ্ছে? 24 plus 32 plus 6, 62 হচ্ছে কিনা দেখো। আচ্ছা 62, তাহলে এটা হচ্ছে 62 ইনটু W1। W1 কি? ওয়েট অফ দ্য সলভেন্ট। দেখো কোশ্চেনে বলে দিয়েছি ওয়েট অফ দ্য সলভেন্ট কত? কত গ্রাম সলভেন্ট? 200 গ্রাম সলভেন্ট বলেছে, 200 গ্রাম সলভেন্ট বলেছে। ভালো করে ভেবে দেখো, তোমার কেএফ এর ইউনিট, এখানে যদি ইউনিটটা দেখো, কেএফটা হচ্ছে তোমার আসছে কি? আমি পাশে দেখো ক্যালকুলেশন করছি, কেএফটা হচ্ছে কেলভিন কেজি পার মোল, ইউনিটটা বলে দিয়েছে। আচ্ছা W2 টার একটা ইউনিট হবে বাই 1000 ডিভাইডেড বাই M2 টা হয়ে যাচ্ছে ধরো গ্রাম পার মোল, মানে কিলোগ্রাম পার মোল ধরে নাও। আর W1 টার ইউনিট তাহলে কত ধরতে হবে? গ্রামেই আছে, তাহলে গ্রামেই বসাও 200। এটা যদি গ্রামে আসে তাহলে W2 টাও গ্রামেই আসবে, তাহলে কত হচ্ছে? W2 0.93 into 62 into 200 divided by 1.86 into 1000। এটা ক্যালকুলেট করে দেখবে কত ভ্যালু আসছে ক্যালকুলেটরে, দ্যাট উইল বি ইওর आंसर। বুঝা গেল? এরকম টাইপের প্রবলেম কিন্তু থাকবে, ইন্টার আমি বলেওছিলাম, দেখবে ফ্রিজিং পয়েন্ট বলেছিলাম না, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট দিয়ে কোশ্চেন থাকবেই থাকবে। ওর রেসপেক্টে একটা অড কোশ্চেন দিয়েছে, দেখো ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেসার। এটাও দেখো আমি আগের দিনও দেখো এই প্রবলেম ছিল, পাই ইকুয়াল টু সিআরটি। আচ্ছা এর অর দিয়ে দিয়েছে, calculate the osmotic pressure when 2.5 10 to the power minus 2 gram of K2SO4 is added in 2 liter water, consider complete dissociation। তাহলে কমপ্লিট ডিসোসিয়েশন মানে আমাকে কিন্তু বলে দিচ্ছে যে তুমি এখানে আলফাটাকে কত করবে? 100%। কমপ্লিট ডিসোসিয়েশন মানে কি? আলফা ইকুয়ালস টু কি? 100%, তাহলে আলফা ইকুয়ালস টু কি? 1, তাই তো? ইলেক্ট্রোলাইট যদি থাকে তাহলে ইলেক্ট্রোলাইট ডিসোসিয়েট যদি করে, তাহলে ডিসোসিয়েশনের ফর্মুলা কি ছিল? আলফা ইকুয়ালস টু I - 1 বাই n - 1, হ্যাঁ কি না? মনে করে দেখবে। আর অ্যাসোসিয়েশনের ফর্মুলা কি ছিল? আলফা ইকুয়ালস টু I - 1 1 বাই n - 1, মনে করে দেখবে। তাহলে তোমার যেহেতু K2SO4 বলেছে, ভালো করে কোশ্চেনটা পড়ো আগে, পড়ে তারপর লেখো। K2SO4 যদি থাকে, K2SO4 টা কি? ইলেক্ট্রোলাইট। আর ইলেক্ট্রোলাইট যদি হয় তাহলে সেটা কি হবে? ডিসোসিয়েট করবে। যদি তোমার কাছে ইলেক্ট্রোলাইট আছে তাহলে ডিসোসিয়েট, যদি তোমাকে বেনজোইক অ্যাসিড বলতে তাহলে কি হতো বলো তো? অ্যাসোসিয়েট করতো, কারণ কার্বক্সিলিক অ্যাসিড কি করে? অ্যাসোসিয়েট করে। আর ইলেক্ট্রোলাইট কি করবে? ডিসোসিয়েট করবে। তার মানে যদি K2SO4 থাকে, ভালো করে ভেবে দেখো, it will dissociate into কি? 2K plus আর SO4 2 minus, হয় কি না? আর তাহলে n টা কত? নাম্বার অফ পার্টিকেল কত? 2 plus 1 মানে 3, তাই তো?
তাহলে এটা কত হচ্ছে I minus 1 by 3 minus 1 মানে I minus 1 by 2 alpha equals to I minus 1 by 2 তোমাকে কোশ্চেন বলে দিয়েছে কি কমপ্লিট ডিসোসিয়েশন মানে 100% 100 by 100 মানে কত 1 তাহলে আলফা বলে দিয়েছি 1 তাহলে দ্যাট ইজ 1 তাহলে I minus 1 equals to 2 তাহলে I কত হচ্ছে গো 2 plus 1 তার মানে I হচ্ছে 3 আর যদি আমরা ভ্যান্টা ফ্যাক্টর লাগাই তাহলে কি হচ্ছে পাই ইকুয়ালস টু I CRT তাহলে I পেয়েছো 3 C মানে কি C মানে হচ্ছে N by V RT কোশ্চেনে কি কি বলে দিয়েছে দেখো ওয়েট বলে দিয়েছে তোমাকে বলেছে অসমোটিক প্রেসার বার করতে হচ্ছে K2SO4 K2SO4 এর আগে মাস বার করতে হচ্ছে মলিকুলার ওয়েট পটাশিয়াম কত 2 into 39 সালফার কত 32 আর অক্সিজেন এগুলো কোশ্চেনে বলে দেওয়া থাকবে যদিও তাও এখানে বলে দেয়নি 4 into 60 তাহলে 2 into 39 মানে 78 32 plus 64 কত হচ্ছে বলো তো 4 7 3 10 7 174 হচ্ছে এটা দেখো তো তাহলে n টা কি n মানে আবার লিখতে পারো n মানে হচ্ছে w by m weight by mass নাম্বার অফ মোল তাহলে w mv into rt নিউমেরিক্যাল ভালো করে প্র্যাকটিস করো তাহলে কি হলো 3 into w কত বলে দিয়েছে 2.5 into 10 to the power minus 2 2.5 into 10 to the power minus 2 divided by mass কত বেরিয়েছে 174 ভলিউম কত বলে দিয়েছে গো 2 লিটার আচ্ছা আর কত 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার ইউনিটে মাল্টিপ্লাইড বাই টি টেম্পারেচার কত বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা তো ডিগ্রি সেন্টিগ্রেডে নেব না কিসে নেব কেলভিনে 298 কেলভিন প্লাস 273 করলে 298 তাহলে 298 করে দেখবে ভ্যালুটা কত আসছে খালি এটা মাথায় রাখতে হবে আই এর ভ্যালুটা কিন্তু এখান থেকে আসছে এটা খুব ইম্পর্টেন্ট রোল আচ্ছা 3C টা দেখো 3C হচ্ছে what is the hybridization state of Xc in XeF4 এটা তো ক্লাস 11 এর কনসেপ্ট এখানেই হয়ে যাবে দেখো সি XeF4 এ Xc এর হাইব্রিডাইজেশন স্টেট বার করতে বলেছে সে আমরা পড়তাম না সিগমা পেয়ার বার করার ফর্মুলা VSE পেয়ার দিয়ে হাউ মেনি বন্ডস আর देयर জেনন কতগুলো ফ্লুরিনের সাথে বন্ড করেছে চারটে তাহলে বন্ড পেয়ার কটা হবে চারটে তাহলে যদি বন্ড পেয়ার চারটে হয় মানে জেনন যতগুলো মানে তুমি মাথায় রাখবে যে মেটাল যেটা সেন্ট্রাল মেটাল অ্যাটম হবে বা সেন্ট্রাল অ্যাটম হবে সেটা যতগুলো বন্ড করবে সেটা হচ্ছে তার বন্ড পেয়ার আর সিগমা পেয়ার মানে হচ্ছে কি বলতো বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার তাহলে তুমি যদি বন্ড পেয়ার পেয়ে যাও তাহলে এখান থেকে ক্যালকুলেশন থেকে লোন পেয়ার পেয়ে যাও এর ফর্মুলাটা কি ছিল v x z ডিভাইডেড বাই 2 এখানে v টা ছিল ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম x টা ছিল নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট অ্যাটম আর z টা অ্যাপ্লিকেবল ফর চার্জ যদি ক্যাটায়ন থাকে তাহলে অপোজিট চার্জ ইউজ করতে হবে অ্যানায়ন থাকলে অপোজিট চার্জ ইউজ করতে হবে এবার দেখো এখানে সেন্ট্রাল অ্যাটমটাকে বুঝে নাও সেন্ট্রাল অ্যাটমটাকে জেনন তাহলে সেন্ট্রাল অ্যাটম যদি জেনন হয় তার ভ্যালেন্স ইলেকট্রন কত জেননটা তো তোমার ইনার গ্যাস ভ্যালেন্স ইলেকট্রন কত হবে 8 8 কত দিতে লাস্ট সালে 8টা ইলেকট্রন থাকে x মানে সাবস্টিটিউয়েন্ট অ্যাটম কটা আছে চারটে ডিভাইডেড বাই 2 তাহলে কত হচ্ছে ভ্যালুটা 6 তাহলে আমরা কি জানি আমরা জানি সিগমা পেয়ারের ভ্যালু যদি 2 হয় তাহলে হয় হাইব্রিডাইজেশন sp 3 হলে কি হয় sp2 4 হলে কি হয় sp3 5 হলে কি হয় sp3d 6 হলে কি হয় sp3d2 তাহলে এখন 6 এলো 6 হলে কি হবে হাইব্রিডাইজেশনই তো বার করতে বলেছে ঠিক আছে না
বুঝছে? নেক্সট বলেছে দেখো 3D, calculate the number of unpaired electron for the d6 system in both low spin and high spin. লো স্পিন এন্ড হাই স্পিনে d6 সিস্টেমে তোমার আনপেয়ার্ড ইলেকট্রন কত হবে? কিছু কোশ্চেন, এটা কোন কোশ্চেন বলো তুমি? থ্রি ডি টা দেখো, তাহলে d6 বলেছো তো, তাহলে d6 যদি হয় তাহলে নরমালি গ্রাউন্ড স্টেটে কি ইলেকট্রনিক কনফিগারেশন হবে? গ্রাউন্ড স্টেটে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো তাহলে 1 2 3 4 5 6। এবার যদি বলে যে এটা দুটো পসিবিলিটি আছে, একটা লো স্পিন একটা হাই স্পিন, তাই তো? লো স্পিন মানে কি পেয়ার আপ করে যাবে, আর হাই স্পিন মানে কি হাই স্পিন কেন আনপেয়ার থাকবে, হ্যাঁ কি না? তাহলে যদি পেয়ার আপ করে যায় 6টা ইলেকট্রন তাহলে কি হবে? লো স্পিনে 6টা ইলেকট্রন যদি পেয়ার আপ করে যায় তাহলে এরকম ভাবে 3টে পেয়ার তৈরি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন কটা? আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 0। যদি সবাই পেয়ার আপ করে যায় তাহলে আনপেয়ার্ড কটা? 0। আর যদি আনপেয়ার সিচুয়েশনে থাকে, আনপেয়ার মানে কি এই সিচুয়েশনে, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 4টে। তাহলে লো স্পিনে মানে যেখানে পেয়ার আপ করে যাচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন কত? 0, বোঝাই যাচ্ছে। আর হাই স্পিনে কত হবে? 4টে। কোনো কোশ্চেন? 3A টা দেখো, এটা আমরা পলিমারের ক্লাসে পড়েছিলাম। নেম দা মোনোমার ইউজড ইন দা পলিহেক্সামিথিলিন অ্যাডিপামাইড পলিমার। লেখো। একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইয়ামিন, এটা হবে হেক্সামিথিলিন ডাইয়ামিন, হেক্সামিথিলিন ডাইয়ামিন, ডাইয়ামিন বলে NH2 CH2 6 NH2। আর একটা লেখো অ্যাডিপিক অ্যাসিড, এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইয়ামিন। দেখো 6টা মিথিলিন গ্রুপ আছে বলে হেক্সামিথিলিন ডাইয়ামিন। আর অ্যাডিপিক অ্যাসিড মানে হচ্ছে COOH CH2 COOH, এটা বলা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। বোঝা গেল? এটা অ্যাডিপিক অ্যাসিড, এটা একটা হেক্সামিথিলিন ডাইয়ামিন। কোনো ডাউট? এই দুটো মনোমারের নাম লিখতে বলেছে। থিওরিটিক্যাল কোশ্চেনে যাচ্ছি না। সেমিকন্ডাক্টর আমি বারবার বলেছিলাম এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর ভালো করে পড়বে, দেখো কোশ্চেন এসেছে। প্লাস দেখো তার পরেও দেখো ফ্রিঙ্কেল ডিফেক্ট, বারবার বলেছিলাম থিওরিটিক্যাল কোশ্চেনগুলো ভালো করে দেখবে। ফ্রিঙ্কেল ডিফেক্ট, নট অনলি ফ্রিঙ্কেল ডিফেক্ট ইন স্ট্যাটিক, শর্টকি ডিফেক্ট অলসো, তাহলে এগুলো ভালো করে দেখে রাখবেন। আচ্ছা আমি জাস্ট নিউমেরিক্যালটা বলছি, দেখো 482 কপার ফর্ম FCC ল্যাটিস, সাইড লেন্থ বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিয়েছে, ক্যালকুলেট দিয়েছে। আগের দিনই দেখো আমি বলছিলাম একটা প্রবলেম থাকবেই, দেখতেই পাচ্ছ প্রত্যেকবারই দেখো এই কোশ্চেনটা দিয়ে আছে। তোমার একদম এক্সাক্ট ভ্যালু তো থাকবে না, তাহলে ওই রকম টাইপের প্রবলেম থাকবে। হ্যাঁ ওই ফর্মুলা 482 এর প্রবলেমটা দেখো। ডেনসিটির ফর্মুলা কি? রো ইকুয়াল টু Zm বাই Na3, আগের দিনই তো করালাম। কম্পিটিটিভেও আছে প্রবলেমটা দিয়ে। আচ্ছা FCC বলেছে, কি বললাম আগের দিন? যদি সিম্পল কিউবিক থাকে তাহলে z এর ভ্যালু 1, তাই তো? z এর ভ্যালু 2 কখন? যখন BCC থাকবে। আর z এর ভ্যালু 4 কখন? যখন FCC থাকবে। তো তোমাকে কি বলেছে? ফেস সেন্টার মানে কি FCC, তো z এর ভ্যালু কি 4। আচ্ছা মাস বলে দিয়েছে দেখো 63.55। n এটা কি? অ্যাভোগাড্রোস নাম্বার 6.0232 × 10⁻23, একই না? আর এটা বলে দিয়েছে দেখো 362 পিকোমিটার। আচ্ছা তাহলে 362 পিকোমিটার, পিকোমিটার মানে কি? 10⁻12 মিটার, তাহলে দ্যাট উইল বি 10⁻12 মিটার। এটা কি সেন্টিমিটার করলে কত হবে? 362 × 10⁻10 সেন্টিমিটার, হ্যাঁ কি না? মিটার ডেসি সেন্টি, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে সেন্টিমিটার। তাহলে এই কিউবে বসিয়ে দাও 362 × 10⁻10 সেন্টিমিটার হোল কিউব, এ হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে? রো কত হবে ক্যালকুলেট করো। থাকবেই কিন্তু এরকম একটা প্রবলেম, বারবার বলছি। এবং এটাতে যদি কোনো কারণে ক্যালকুলেশন এররও থাকে তাহলে পার্ট মার্কিংও দেওয়া হয়। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এই ইকুয়েশন দেখো প্রত্যেকবারই থাকছে, আগের বারেও সেটটাতেও ছিল।
ফ্রেঙ্কেল ডিফেক্ট, স্কটকি ডিফেক্ট ভালো করে পড়ে রাখবে, বারবার বলছি ফ্রেঙ্কেল ডিফেক্ট, স্কটকি ডিফেক্ট, কোথায় ডেনসিটি চেঞ্জ হয় কোথায় হয় না। আচ্ছা নেক্সট দেখো, এটা করে রাখো, এটা আগের দিন করাছিলাম না, কোশ্চেন নাম্বার সি, ক্যালকুলেট দ্য EMF and delta G0 of the electrochemical cell, ইলেকট্রোকেমিস্ট্রি করো এটা দেখো, E0 সেল বলা আছে, EMF মানে হচ্ছে E সেল, EMF মানে কি বলো, E সেল, করো দেখি কে করতে পারে, করো দেখি। এই তো কি দিয়েছে, সেলটাকে লেখো, আয়রন, আয়রন 2 প্লাস, আয়রনটা সলিড বলা আছে, দেন আয়রন 2 প্লাস, আয়রন 2 প্লাস আছে, আয়রন 2 প্লাসের কনসেন্ট্রেশন কত বলেছে 0.001 মোলার, তারপর বলছে সল্ট ব্রিজ আছে, তারপর যে H প্লাস আছে 1 মোলার, তারপর বলেছে হাইড্রোজেন, ও না আচ্ছা হ্যাঁ, তারপর যে হাইড্রোজেন গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস আছে এবং এটা বলছে 1 বার অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে। আচ্ছা তার সাথে প্লাটিনাম ইলেকট্রোড দিয়েছে, ভালো কথা। E0 সেল কত বলে দিয়েছে দেখো 0.444, হ্যাঁ কি না, তাহলে আমরা ই সেল বার করতে বলেছি, প্রথমে আগে ই সেলটা বার করো, ই সেল বার করতে বলেছে, আর একটা কি বার করতে বলেছে ডেল্টা জি, ই সেল বার করতে বলেছে, একটা ডেল্টা জি জিরো বার করতে বলেছে। তো ডেল্টা জি জিরো ফর্মুলা কি ছিল, -NF E0 সেল, তোমাদের E0 সেল বলেই দিয়েছে, তাহলে তুমি জাস্ট এখানে ভ্যালুটা পুট করে দিলে হয়ে যাবে, প্রোভাইডেড এনটা তোমাকে বার করতে হবে, শুনে নাও তারপরে লিখবে, এনটা কি নাম্বার অফ ইলেকট্রন, তো তুমি বুঝতে পারছো আয়রন থেকে আয়রন 2 প্লাসে কতগুলো ইলেকট্রন যাচ্ছে, দুটো, তারপরে তোমার রিঅ্যাকশনটা কি হচ্ছে আমাকে দেখিয়ে দিই, প্রথমে কি বলেছিলাম অ্যানোড, তারপরে কি বলেছিলাম ক্যাথোড, মানে প্রথমে অক্সিডেশন তারপরে কি রিডাকশন, তাহলে আয়রন থেকে কি হবে আয়রন 2 প্লাস, তাহলে देयर উইল বি লস অফ 2 ইলেকট্রন, এটাই তো হচ্ছে লস অফ 2 ইলেকট্রন মানে কি, লস অফ ইলেকট্রন মানে কি অক্সিডেশন, আর এখানে কি হচ্ছে H প্লাস থেকে হাইড্রোজেন, তাহলে নিশ্চয়ই এখানে দুটো H প্লাস লাগবে, কারণ দুটো হাইড্রোজেন তবেই তো এটা দুটো হাইড্রোজেন ম্যাচ করবে, তাহলে এখানে देयर উইল বি গেইন অফ 2 ইলেকট্রন, তাহলে এটা যদি অক্সিডেশন হয় এটা কি হবে রিডাকশন, তাহলে এটা অ্যানোড হলে এটা কি হবে ক্যাথোড, তাহলে হাউ মেনি ইলেকট্রন ইনভলভ 2 ইলেকট্রন, তাহলে n এর ভ্যালু কত 2, তাহলে এখানে যদি পুট করে দাও -2 ইনটু ফ্যারাডে মানে কত 96500, আর E0 সেল কত বলছে 0.44, তাহলে এখান থেকে তুমি ডেল্টা G0 পেয়ে যাবে, সিম্পল না। ই সেলটা বার করতে গেলে কি করতে হবে, দেখো ই সেলটা বার করতে গেলে তোমাকে বার করতে হবে নাউন্স ইকুয়েশন, আর নাউন্স ইকুয়েশনে আমরা পড়েছিলাম ই সেল ইকুয়ালস টু E0 সেল -0.059 বাই n log of product by reactant, শুনে নাও তারপরে লিখবে, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্টটা কে আছে, প্রোডাক্টে আছে দেখো H প্লাস, না মানে প্রোডাক্ট যদি তুমি ভালো করে নোটিস করে রাখো, এই রিঅ্যাকশনটাকে লিখো H প্লাস না, এই রিঅ্যাকশনের ওভারঅল রিঅ্যাকশন হচ্ছে Fe প্লাস 2H প্লাস, এখান থেকে হচ্ছে Fe2 প্লাস প্লাস H2, তাই তো, এটা ওভারঅল রিঅ্যাকশন, দিস ইজ দ্য হাফ সেল রিঅ্যাকশন, দিস ইজ দ্য ওভারঅল সেল রিঅ্যাকশন, প্রোডাক্টে কি আছে Fe2 প্লাস, তাহলে Fe2 প্লাস যদি হয় তাহলে log of Fe2 প্লাস লিখতে পারি, বাই কি লিখতে পারি বলো রিঅ্যাকট্যান্ট, রিঅ্যাকট্যান্টে কি লিখতে পারি H প্লাস, খালি H প্লাস নয় দেখো তার স্টয়কিওমেট্রি কত আছে 2, তাহলে স্টয়কিওমেট্রিটা কোথায় চলে যাবে, আর আয়রন 2 প্লাস এর স্টয়কিওমেট্রি তো 1, সেই জন্য কোনো অসুবিধা নেই, H প্লাস এর স্টয়কিওমেট্রি 2, এটা মাথায় রাখো, তাহলে E0 সেল বলে দিয়েছে 0.44, ক্যালকুলেশনের সুবিধার জন্য 0.059 টাকে কি আমরা 0.6 লিখতে পারি, ডিভাইডেড বাই n টা কত 2, log of Fe2 প্লাস, Fe2 প্লাস কোশ্চেনে বলে দিয়েছে দেখো 0.001, আর H প্লাস কত বলেছে দেখো 1 মোলার, তাহলে 1 স্কয়ার মানে তো 1 ই হবে, তাহলে এটা কত হচ্ছে 0.44 মাইনাস 0.03, 0.06 বাই 2 মানে 0.03 log of, আচ্ছা 0.001 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, হ্যাঁ কি না, তাহলে এটা কত হচ্ছে বলো 0.44 মাইনাস 0.03, মাইনাসটা এবার সামনে চলে আসবে,
-3 হয় তাহলে log 10 হয়ে যাবে। log জানো তো, লগারিদম জানো? লগারিদম 10 টু দি পাওয়ার x মানে হচ্ছে x log 10 লিখতে পারি, যেটা পাওয়ারে থাকে সেটা সামনে চলে আসে, তাহলে এটা দেখো পাওয়ারে আছে -3, এটা সামনে চলে আসবে -3। log 10 এর ভ্যালু কত বলো তো? 1। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 0.44 মাইনাস, মাইনাস আর মাইনাস মিলে কি হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাচ্ছে 0.09, আর log 10 মানে তো 1, তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো? 0.53। তাহলে দেখো উইদাউট ক্যালকুলেশন করে দিই কত হলো? 0.53। ঠিক আছে, তাহলে ইএমএফ, ই সেলটাকে বলা হচ্ছে ইএমএফ, তাহলে ইএমএফ অফ দ্য সেল বার করার জন্য কি করলাম? নামস্ট ইকুয়েশন ইউজ করলাম। লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। দেখো আগের দিনই বলছিলাম ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ডেফিনেশন চেয়েছে, কোলেরাস ল লিখতে দিয়েছে, আগের দিন তো আমরা বললাম, ভালো করে পড়ে রাখবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এর ইউনিট করে রাখবে ভালো করে। এই যে চলো দাও, এবার আসছে অর্গানিক। তাড়াতাড়ি লেখো, অর্গানিকটা খুব তাড়াতাড়ি করতে হবে। দেখো তো কোশ্চেন নাম্বার কি বলেছে? F1, কি সিম্পল সিম্পল কোশ্চেন দেখো, বলে যে এই দেখো F1 বলে যে CH3 হোল থ্রাইস CBr, এখানে দিয়েছে অ্যাকুয়াস কেউইচ, কি হবে? অ্যাকুয়াস কেউইচ মানে কি? ওইচ মানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এটা FN1 মেকানিজমে রিঅ্যাকশন করবে, তার মানে কি Br will be replaced by OH, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাহলে CH3COH হবে, that will be the product. State the mechanism, কি বলবে? CH3 মেকানিজম নেই সিলেবাসে, তাও বলে দিই, FN1 তো অবশ্যই আছে, সেই রেসপেক্টে দিয়েছে। প্রথমে বিআরটা বেরিয়ে যাবে, বিআর মাইনাস হয়ে তাহলে তৈরি করবে কার্বোক্যাটায়ন CH3 তারপরে দেখো উইচ মাইনাসের অ্যাটাক হবে, তার ফলে তুমি CH3 পাবে। নেক্সট বলেছে দেখো সেকেন্ড ডেটটা, বলছে সাইক্লোহেক্সাইল ক্লোরাইড আছে, সাইক্লোহেক্সাইল ক্লোরাইড ম্যাগনেসিয়াম ড্রাইটা দেওয়া হলো, তার মানে কি হবে? গ্রিনার রিয়েজেন্ট, এখানে Cl আছে, তার মানে কি হবে? MgCl। আচ্ছা নেক্সট বলেছে দেখো ফর্মালডিহাইড অ্যাড করা হলো, ফর্মালডিহাইড মানে কি? HCOH, তাহলে এই গ্রুপটা গিয়ে এই কার্বনিল অ্যাটাক করবে, এটা খুলে যাবে, তাহলে HCO H, তার সাথে সাইক্লোহেক্সাইল গ্রুপটা অ্যাড হবে, তারপর বলেছে H3O+ দেওয়া হলো, তাহলে H3O+ কি করবে? O- টাকে OH করে দেবে, HCH, এটা OH, সাইক্লোহেক্সাইল, এই প্রোডাক্টটা হবে, তাহলে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C।
জি এর এক বলেছে দেখো উইলিয়ামসন সিনথেসিস। উইলিয়ামসন সিনথেসিসে কি হয় মনে আছে? যে আরএক্স সোডিয়াম অ্যালকোক্সাইড নাও RONA in presence of ether dry ether কি হয় ইউ মাইনাসটা গিয়ে আর সেন্টারে অ্যাটাক করে এক্সট্রা বেরিয়ে যায়, তুমি আর ও আর প্রাইম পাও। এবার তোমাকে বলেছে একটা ইথার দিয়েছে, সেই ইথারটা তোমাকে বানাতে হবে, তার মানে SN2 মেকানিজমে রিঅ্যাকশনটা করতে হবে। তাহলে SN2 মেকানিজমে যদি রিঅ্যাকশনটা করো তাহলে RX টা কি হবে? CH3 CH2 CH2X হবে, মানে Br নিয়ে নাও। আর অ্যালকোক্সাইডটা নাও CH3 CCH3 CH3 O মাইনাস Na প্লাস। এই O মাইনাসটা গিয়ে সরি এই O মাইনাসটা গিয়ে কার্বন অ্যাটাক করবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, তার ফলে কি পাবে? CH3 CCH3 CH3 O CH2 CH2 CH3। আচ্ছা দেন সেকেন্ড এটা দিয়ে দাও, এটা তো আমরা করেছিলাম কিউমিন ফেনল সিনথেসিস। দেখো বারবার বলেছিলাম, দেখো কিউমিন ফেনল সিনথেসিস ভেরি ইম্পর্টেন্ট। কিউমিন দিয়েছে, দিয়ে বলেছে অক্সিজেন 95 to 135 ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে? কিউমিন হাইড্রোপারঅক্সাইড হবে। কার্বন দুটো মিথাইল আছে, কিউমিন হাইড্রোপারঅক্সাইড হবে। এটা কিউমিন হাইড্রোপারঅক্সাইড হবে। তারপর ডাইলুট H2O উপর দিতে বলেছে, তাহলে কি রিঅ্যারেঞ্জমেন্ট এখানে হবে? এটা কি এটা ফেনল প্লাস অ্যাসিটোন, তাহলে এটা হয়ে যাচ্ছে A কিউমিন হাইড্রোপারঅক্সাইড তলায় লেখো, আর বিটা হচ্ছে তোমার এইটা ফেনল, এটা তলায় লেখো কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এই মলিকিউলটার নাম কি? কিউমিন। কিউমিন থেকে ফেনল হচ্ছে বলে কিউমিন ফেনল। থার্ডেরটা দেখো, থার্ডের রিঅ্যাকশনটার নাম কি? একটু আগেই করলাম। থার্ডটা দেখে বলো কি রিঅ্যাকশনটার নাম? কি নাম? ফেনলের মধ্যে ক্লোরোফর্ম NaOH রাইমার্টিনাল রিঅ্যাকশন। ফেনল থাকবেই রাইমার্টিনাল, ক্লোরোফর্ম HCl3 NaOH 65 to 75 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, তাহলে কি হবে? প্রথমে হবে তোমার O মাইনাস Na প্লাস, এটা হবে CHO। তারপরে বলেছে দেখো ডাইলুট HCl যাবে, তাহলে ডাইলুট HCl দিলে O মাইনাস টিকে যাবে, OH হয়ে যাবে, that is OH, that is CH, তাহলে that should be A and that should be B। আচ্ছা নেক্সট দেখো H1, H1 কি বলেছে? এ দেখো গ্যাব্রিয়েল থ্যালিমাইড থেকে দিয়ে দেখো অ্যামিনসে করিয়েছিলাম, মনে করে দেখবে। CO CO প্রথমে থ্যালিমাইড দিয়েছে, থ্যালিমাইডে বলেছে ইথানলিক কেওএইচ দেওয়া হলো, কি দেওয়া হলো? ইথানলিক কেওএইচ। ইথানলিক কেওএইচ মানে কি? OH minus will go there and abstract this hydrogen, there will be generation of C double bond O N minus, then methyl iodide দেওয়া হলো, নেগেটিভ চার্জ অ্যাটাক করলো, আয়োডিনটা বেরিয়ে যাবে, তাহলে কি হবে?
নাইট্রোজেনের সাথে মিথাইল অ্যাটাচড হবে যেরকম ভাবে অ্যালকিল গ্রুপ অ্যাটাচড হবে। দেন কেউইচ দেয়া হলো, কেউইচ দিলে কি হবে, এই বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা ব্রেক করবে, আর এটা অ্যামিন হয়ে যাবে, তাহলে হয়ে যাবে CH3NH2 হবে মিথাইল অ্যামিন, কেউইচ দিয়ে হিট করতে বলেছে তাহলে মিথাইল অ্যামিন হবে, আর এটা কি হবে, ফ্যালিক অ্যাসিড COOH। দেখো কোশ্চেনটা ভালো করে যদি নোটিস করো তাহলে বলছে ডিটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, তাহলে ডিটা অ্যারোমেটিক কম্পাউন্ড মানে কি, বেনজিন, তাহলে এটা হচ্ছে ডি, হ্যাঁ কি না? অ্যারোমেটিক কম্পাউন্ড বলেছে সি আর ডি প্রোডাক্টে, যেটা ভালো করে দেখো, তাহলে ডিটা কি বেনজিন নিয়ে আছে, দেখো ভালো করে, তাহলে এটাই ডি হবে, এটা তাহলে কি হবে সি। আচ্ছা তার আগেরটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, মিথাইল হাইড্রেট দেওয়ার আগেরটা হচ্ছে এ, তাহলে এবিসিডি হয়ে গেল। দুয়েরটা অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন বলেছে, নরমালি নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন দেয়। আমি আগের দিনের ক্লাসে এই প্রবলেমটা দেখছিলাম কিভাবে করব, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন কিভাবে করব, দেখো হাইড্রোজেনের জায়গায় অক্সিজেন আসছে, অক্সিজেন আসছে মানে কি অক্সিডেশন হচ্ছে, এটাকে বলে পার অ্যাসিড অক্সিডেশন, পার অ্যাসিড অক্সিডেশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকবেই এটা তোমাদের, পার অ্যাসিড অক্সিডেশন বহুবার দেখতে পাচ্ছি স্যাম্পল পেপারে। পার অ্যাসিড মানে তুমি এখানে দিয়ে দেবে, দিয়ে দাও CH3COOH, এই যে পার অক্সি লিংকেজটা আছে এটা বলা পার অ্যাসিড, পার অ্যাসিড দিয়ে যদি মলিকিউলটাকে হিট করো ডেল্টা, তাহলে দ্যাট উইল গিভ ইউ নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তো পারবে SNHCl দিয়ে, কিন্তু এখানে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন বলেছে। দেখো কোশ্চেন নাম্বার 3 তে একটু চেঞ্জেস আছে, চেঞ্জেসটা হচ্ছে এটা NH2 হবে, মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন হবে, এটা একটু কারেকশনটা করে নিও, এটা N2+Cl- তো সেখান থেকে বলেছে অ্যানিলিন হবে, কি করে করবে বলো, এইটা হবে কি করে করবে, এর মধ্যে যদি H3PO2 দিয়ে হিট করো তাহলে এটা কি হবে বলো তো, বেনজিন হবে, বেনজিনের মধ্যে যদি নাইট্রেশন করো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা নাইট্রোবেনজিন হবে, আর নাইট্রোবেনজিনের মধ্যে যদি তুমি SNHCl দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে অ্যানিলিন, বুঝতে পারছো? আচ্ছা অরের দুয়েরটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, অরের দুয়েরটা মুলকেন মার্কার নেই, করার দরকার নেই, অরের দুয়েরটা দেখো, দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বলেছে, দেখো স্যান্ডমায়ার দিয়েছে, স্যান্ডমায়ার রিঅ্যাকশন এটাকে বলা হয়, কি বলেছে ফিউসিয়ান কেসিয়ান, পরীক্ষায় লিখতে দেয় স্যান্ডমায়ার রিঅ্যাকশনে শর্ট নোট লেখো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে আমরা FuCl HCl দিয়েছি, দিয়ে ক্লোরোবেনজিন,
CuBr HBr দিয়ে ব্রোমোবেনজিন, CuCN KCN দিলে কি হবে? সায়ানোবেনজিন হবে। তাহলে এখানে খালি সায়ানাইডটা ঢুকবে। তাহলে সায়ানাইডটাকে আমরা এরকম ভাবে লিখলাম C ট্রিপল বন্ড N। তাহলে এটা হয়ে গেল C। নেক্সট বলেছে দেখো CH3MgI দিয়ে এটাকে ট্রিট করা হলো। CH3MgI মানে কি? গ্রিক নাইট্রোজেন। এই ডেল্টা মাইনাসটা কি কার্বনে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। তাহলে কি হবে? বেনজিন C ডাবল বন্ড N মাইনাস MgI প্লাস হবে, মানে নাইট্রোজেনের সাথে MgI গ্রুপটা অ্যাড হবে, কারণ MgI টা তো ওভারঅল একটা প্লাস, সেটা কি নাইট্রোজেনের সাথে অ্যাড হবে, আর কার্বনের সাথে কি মিথাইলটা অ্যাড হবে। নেক্সট বলেছে এই কম্পাউন্ডের মধ্যে H3O+ দেওয়া হবে। H3O+ মানে এটা হবে একটা ইমিন ফাংশনালিটি, লিমিটটা ভেঙে কি হয়ে যায়? ইন প্রেজেন্স অফ H3O+ কিটোনে কনভার্ট হয়ে যায়। তাহলে এটা হয়ে যাচ্ছে C, এটা হয়ে যাবে CH3। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাবল বন্ড, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনল। অ্যাসিটোফেনল। এটা গেল ডি। আচ্ছা, ইনক্রিজিং অর্ডার অফ বেসিসিটিতে সাজাতে বলেছে। প্যারানাইট্রোঅ্যানিলিন, প্যারানাইট্রোঅ্যানিলিন মানে এটা অ্যানিলিনের প্যারা পজিশনে নাইট্রো আছে। নেক্সট বলেছে দেখো অর্থোনাইট্রোঅ্যানিলিন, তারপরে বলেছে দেখো অ্যানিলিন আর বিটা নাইট্রোঅ্যানিলিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে NH2 এর কি এফেক্ট আছে? প্লাস আর, এখানে কি মাইনাস আর। এখানেও দেখো প্লাস আর, এখানেও মাইনাস আর। এখানে খালি অ্যানিলিন, তাহলে এখানে প্লাস আর মাইনাস আর। তাহলে যত বেশি ইলেকট্রন ডোনেটিং আর উইথড্রয়িং গ্রুপ আমরা অ্যাড করছি, তত কি হচ্ছে? রেজোন্যান্স হচ্ছে। আর যত বেশি রেজোন্যান্স হচ্ছে, তত নাইট্রোজেনের যে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি সেটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু এখানে তো কোনো রেজোন্যান্স হচ্ছে না, কারণ অন্য কোনো গ্রুপ নেই, খালি NH2 আছে। আর এখানে নাইট্রো গ্রুপগুলো থাকার জন্য সবথেকে বেশি রেজোন্যান্স কোথায় হচ্ছে? প্যারাতে। তাহলে তুমি যদি এটাকে A নাম দাও, এটাকে B নাম দাও, এটাকে C নাম দাও, এটা D নাম দাও, আগে দেখে নাও। এতে যেহেতু গ্রেটার এক্সটেন্ট অফ ডিলোকালাইজেশন হচ্ছে, তার মানে এখানে নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাভেলেবিলিটি সবথেকে কম, তাহলে এটার বেসিসিটি সবথেকে কম। তারপরে কি হবে? অর্থ। তারপরে কি হবে? মেটা। তারপর কি হবে? অ্যানিলিন। সরি, মেটা মানে ডি, তারপর কি হবে? অ্যানিলিন। তো C গ্রেটার দেন D গ্রেটার দেন B গ্রেটার দেন CDB। বলছে ড্র দ্য বুইটারাইনিক ফর্ম অফ গ্লাইসিন। গ্লাইসিন মানে কি গো? NH2 CH2 COOH। বুইটারাইনিক ফর্ম মানে কি? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা H+ ছাড়বে আর NH2 টা H+ নেবে, হ্যাঁ কি না? তাহলে এটা হয়ে যাবে NH3+ CH2 C double minus। এটা বুইটারাইনিক ফর্ম, সব আমরা করেছি, বা অ্যাম্ফোটেরিক ফর্ম বলা হয়। এটা জিরো অর্ডার রেট ইকুয়েশন লিখতে বলেছে এস্টাবলিশ, এটা আমরা দেখো ক্লাসে করেছিলাম, দেখবে এগুলো। সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কোনটা? এস্টার হাইড্রোলিসিস, ভালো করে দেখে রাখবে। the C এর র্যাকেটটা দেখো, অ্যাসিটিক অ্যাসিডে থায়ানিল ক্লোরাইড দেওয়া হয়েছে, কি হবে? (3C1) sorry 3C2 3C2 তে কি বলেছে দেখো, অ্যাসিটিক অ্যাসিড আছে, অ্যাসিটিক অ্যাসিডে থায়ানিল ক্লোরাইড দেওয়া হলো, কি হবে? CH3COCl হবে। তারপর বলেছে CH2N2 দেওয়া হলো, CH2N2 প্রেজেন্সে কি হবে? CH2 N2+, ডায়াজোমিথেন বলা হয়।
ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে এটা হবে CH3 CO CH2N2+। তারপরে যে Ag2 দেওয়া হলো, Ag2 দেওয়া হলে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এটা হবে O ডাবল বন্ড C ডাবল বন্ড O ডাবল বন্ড C ডাবল বন্ড C CH3 CHCH3। এটা বলে কিটিন ইন্টারমিডিয়েট। বলো তো কেন কিটিন বলে? কিটোন গ্রুপ আছে প্লাস আবার অ্যালকিন আছে, সেই জন্য এটাকে বলে কিটোন আর অ্যালকিন মিলে কিটিন। তারপর বলে দেখো ওয়াটার দিয়ে হাইড্রোলিসিস করা হবে, তাহলে কি হবে বলো তো? CH3 CH2 COH। তাহলে রিঅ্যাকশনটাকে কি রিঅ্যাকশন বলতে পারি বলো তো? ভালো করে দেখে নাও, আগে দেখে নাও। ডায়াজোনিন ইউজ করে এই রিঅ্যাকশনটাকে আমরা কি করলাম বলো তো? এখানে কটা কার্বন ছিল রিঅ্যাকট্যান্টে? দুটো কার্বন। প্রোডাক্টে কটা কার্বন হলো বলো তো? তার মানে দেখো দুটোই কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড আছে, কিন্তু আমি হোমোলোগাস মানে হায়ার হোমোলোগে গেলাম। তার মানে যখন তুমি কার্বন নাম্বার বাড়িয়ে হায়ার হোমোলোগে যাও তখন সেটাকে কি বলা হয়? স্টেপ আপ রিঅ্যাকশন। কি বলা হয়? স্টেপ আপ। আর যদি কার্বন নাম্বার কমতো তাহলে কি বলতাম? স্টেপ ডাউন। এবং এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে আর্নড আইস্টার রিঅ্যাকশন। আর্নড আইস্টার রিঅ্যাকশন। এখানে কার্বন নাম্বার বাড়লো সেটাকে বলা হয় আর্নড আইস্টার রিঅ্যাকশন। তারপরে দেখো অরের র্যাকেটটা দেখো, সি এর অরের র্যাকেটটা। বলি যে অ্যাসিডন আছে CH3C ডাবল বন্ড ও CH3। ম্যাগনেসিয়াম অ্যামালগাম দেওয়া হলো। ম্যাগনেসিয়াম অ্যামালগাম কখন দেওয়া হয়? যখন র্যাডিক্যাল ইন্টারমিডিয়েটের মাধ্যমে রিঅ্যাকশন করে। ম্যাগনেসিয়াম অ্যামালগাম আর বেনজিন সলভেন্ট। প্রথমে দেখো দেখো হোমোলাইটিক ক্লিভেজ, তাহলে কি পাবে? CH3C CH3 ও এটাও ডট এটাও ডট। দেখে না, আগে দেখে না তারপর বলবে। দুটোই ডট। এটা যদি তুমি 2 মোল ইউজ করো তাহলে এটা কত হবে? 2 মোল। তার মানে ইন প্রেজেন্স অফ ম্যাগনেসিয়াম অ্যামালগাম CH3C O ডট CH3 ডট। এটা 2 মোলস আছে, মানে এটা আরেকটা আছে। দেখে নাও, দেখে নাও তারপরে লিখবে O ডট CH3 CH3। এবার এদের মধ্যে বন্ড তৈরি হবে, হয়ে গিয়ে আলটিমেটলি পাবো CH3C O ডট CH3 C CH3 CH3 O ডট। কি পেলে বলো তো? এটা পিনাকলের আগের স্টেপ পেলে। পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে পিনাকল, পিনাকলের আগের স্টেজ। এরপরে এটা বেসিক্যালি ওয়াটার H+ যদি দাও কি হবে? একটা OH, এটা বেসিক্যালি OH হবে, আলটিমেটলি এটা OH হয়ে যাবে। এটা বলে পিনাকল, লিখে রেখে দাও পিনাকল। পিনাকল এটা হচ্ছে A। এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপে একটা OH2 প্লাসে কনভার্টেড হবে, তাহলে প্রোডাক্টটা হচ্ছে CH3 CO C CH3 CH3। এটা পাবে পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়। এটার নাম হচ্ছে পিনাকোলন, এটার নাম হচ্ছে পিনাকোলন। এটা হচ্ছে B। রিঅ্যারেঞ্জমেন্ট হবে তো কিভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হয় দেখিয়ে দিই। দেখো একটা OH2 প্লাস হয়, সেই OH2 OH2 প্লাস হয়, যেটা বেরিয়ে গেলে মোস্ট স্টেবল কার্বোকার্বন দিতে পারে। এই অক্সিজেনের লোড পেটা পুশব্যাক করে, এখান থেকে একটা কার্বন এখানে আসে OH2 প্লাস বেরিয়ে। তাহলে দেখো একটা কার্বনে দুটো মিথাইল ছিল, এই মিথাইলটা শিফট হবে ভালো করে। একটা কার্বনে দুটো মিথাইল ছিল, এই মিথাইলটা শিফট করলে মানে তিনটে মিথাইল হলো, তিনটে মিথাইল দেখিয়েছি। আর এখানে অক্সিজেনের লোড পেটা পুশব্যাক করছে বলে ডাবল বন্ড হলো, তাহলে CH3। এটা বলে পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট দেখো বেঞ্জালডিহাইডে অ্যাসিটালডিহাইড দেয়া আছে 10% দিয়ে দিচ্ছি। তাহলে অ্যাসিটালডিহাইড মানে কি? CH2CHO। প্রথমে OH মাইনাস দিয়েছো, OH মাইনাস কি করবে? এখান থেকে অ্যাসিডিক হাইড্রোজেন নেবে,
কার্বনের মাথায় নেগেটিভ চার্জ হবে, তাহলে CH2 মাইনাস হবে, CHO হবে। তারপর তুমি ইউজ করছো কি বেঞ্জালডিহাইড, মানে বেঞ্জিন রিং, এখানে COH, এই নেগেটিভ চার্জটা কি কার্বন অ্যাটাক করবে, এটা খুলে যাবে, এটা কি হয়ে যাবে CO মাইনাস, এখানে হাইড্রোজেন, এখানে CH2, সরি এটা CH আছে, তারপর COH হবে, এটা CH2 CH, এটা ফার্দার এটা O মাইনাসটা OH হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে C। এরপরের কোশ্চেনটা, এরপরের স্টেপটা কি বলেছে বলতো, এরপরের স্টেপটা ভালো করে দেখো। এরপরের স্টেপটা বলেছে, এরপরের স্টেপটা কি বলেছে, হিট দেওয়া হলো। এরপরের স্টেপটা কি বলেছে, হিট দেওয়া হলো। হিট দিলে কি হবে, এলিমিনেশন। তো ওই যে রেসপেক্টে আলফা এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন আসবে, এই হাইড্রোজেনটা এখানে পুশ ব্যাক করবে, ওইচটা বেরিয়ে যাবে, তার মানে তোমাদের প্রোডাক্টটা হবে আলটিমেটলি CH ডাবল বন্ড CH CH, এটা হচ্ছে D। নেক্সট বলেছে দেখো ফর্মালডিহাইডের সাথে বেঞ্জালডিহাইডের রিঅ্যাকশন NaOH এর প্রেজেন্স। এটা হলো 2 এর প্রবলেমটা। এটা হচ্ছে দেখো 1, এটা 2, এবার দেখো 3। ফর্মালডিহাইড বলেছে ফর্মালডিহাইড উইল বি মোর রিঅ্যাক্টিভ, সেখানে OH মাইনাস গেল, নিউক্লিওফিলিক রিঅ্যাকশন হলো, এটা খুললো, তাহলে কি হলো HCO মাইনাস H, এখানে OH হলো। দেন বলছে বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড মানে কি PA, বেঞ্জিন দিয়ে দেখো বেঞ্জালডিহাইড, তাহলে এই O মাইনাসটা এখানে পুশ ব্যাক করবে, এখান থেকে হাইড্রাইডটা গিয়ে কার্বন দিয়ে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলো HC ডবল OH, আর এটা হয়ে যাচ্ছে CO মাইনাস হাইড্রোজেন হাইড্রোজেন। ফার্দার এটা হাইড্রোলিসিস করলে তোমার এটা হয়ে যাবে OH, এটা হয়ে যাচ্ছে C, এটা হয়ে যাচ্ছে D। এটার নাম কি বেঞ্জাইল অ্যালকোহল, লিখে রাখো তলায়, এটা বেঞ্জাইল অ্যালকোহল, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এটার নাম কি ক্যানিজার, এটাকে বলে ইন্টারমলিকুলার ক্যানিজার। ইন্টারমলিকুলার কেন বলো তো, কারণ দুটো ডিফারেন্ট কার্বনই নিয়েছে। এটা দিয়েছো হোয়াট ইজ রচেলি সল্ট, 4 নাম্বার। রচেলি সল্ট কোথায় পড়েছো বলো দেখি, কোথায় পড়েছো রচেলি সল্ট, কিসে, কার্বনিলে পড়েছো। ফেলিং সলিউশনে পড়েছো, ফেলিং সলিউশন ইজ মেড অফ টু সলিউশন, ফেলিং A আর ফেলিং B। এটা কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশন, আর একটা আমরা কি বলতাম সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, দ্যাট ইজ রচেলি সল্ট। তাহলে টার্টারিক অ্যাসিডে সোডিয়াম আর পটাশিয়াম সল্ট, ঠিক আছে। দেখো ছোটখাটো বিষয়গুলো নিয়েও কিছু কোশ্চেন হতে পারে, যেটা এখানে করেছে রচেলি সল্ট, করে রাখবে এগুলো। আর যেখানে জাস্ট একটা কারেকশন, এটা একেবারে বেঞ্জালডিহাইড দিয়ে দিতে, এটা বেঞ্জালডিহাইড, ওটা সায়ানোবেনজিন হবে। এই কোশ্চেনে একটু কারেকশন করে নাও। 5 নম্বরে যে কনভার্সনটা দিয়েছে দেখো, ফিফথ কনভার্সন যেটা দিয়েছে, ফিফথ কনভার্সনটা কি দিয়েছে, ডাইরেক্টলি বেঞ্জালডিহাইড বলে দিয়েছে অ্যানসার, ওটা নয়, এটা লিখে রাখো সায়ানোবেনজিন, মানে RCN থেকে RCHO হয়, ওটা RCHO দিয়ে দিয়েছে, ওটা না। সায়ানোবেনজিনে এটা রিঅ্যাকশনের নাম কি, স্টিফেন রিঅ্যাকশন, মনে পড়েছে, SnCl2 concentrated HCl, secondly H2 হিট দিলে কি হবে, স্টিফেন রিঅ্যাকশন, তার মানে বেঞ্জালডিহাইড হবে। আর সেকেন্ডটা দিয়ে দেখো অ্যাসিডালডিহাইডে ইথানল দিয়ে HCl, অ্যাসিডালডিহাইড মানে CH3CHO, তাহলে 2 মোলস অফ ইথানল দিয়েছে দেখো, প্রথমে একটা ইথানল, আর এটা G লিখে রাখো, এটা G বার করে বেঞ্জালডিহাইড তলায় লিখবে, অক্সিজেনের লোন পেয়ারকে অ্যাটাক করবে, এটা খুলবে, তাহলে CH3CO- হাইড্রোজেন, এটা গেল OC2H5,
আলটিমেটলি এটা OH হয়ে যাবে। আবার একটা ইথানল অ্যাটাক করবে, কারণ ইথানল দুটো অ্যাটাক করবে বলে, দুটো ইথানল আছে। আবার যে এইটা গিয়ে এখানে অ্যাটাক করবে, OH-টা বেরিয়ে যাবে। ইন প্রেজেন্স অফ H+ এটা OH2+ হয়ে যাবে। তাহলে HCl দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে CH3C, এখানে হয়ে যাচ্ছে OC2H5, এখানে হাইড্রোজেন, এটা হয়ে যাচ্ছে OC2H5। কি তৈরি হলো? এটার নাম অ্যাসিটাল। অ্যাসিটাল অ্যালডিহাইড থেকে রিঅ্যাকশন করছে বলে অ্যাসিটাল। এটা যদি কিটোন হতো তাহলে কি হতো? কিটাল। মাথায় রাখবে, অ্যালডিহাইডের সাথে ইথানল বা অ্যালকোহলের রিঅ্যাকশনে কি তৈরি হয়? অ্যাসিটাল। আর যদি কিটোন থাকতো তাহলে কি হতো? কিটাল। তো এই ছিল আমাদের আজকে পুরো সেট 2টা আমরা কমপ্লিট করলাম। অর্গানিক তো পুরোটাই করেছি ম্যাক্সিমাম, আর বাকি যে ইনঅর্গানিক ও ফিজিক্যাল জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করেছি। এই পুরো সেট 2টাই নেক্সট আমাদের নেক্সট উইকে আমরা एग्जामটা নেব সেট 2 এর উপর বেস করে, আর অ্যাজ ওয়েল অ্যাজ সেট 1 এর উপর বেস করে। নট অনলি সেট 2, সেট 1 টাও থাকবে एग्जामে, সেট 2 টাও থাকবে। নেক্সট ক্লাসটা তোমাদের আমরা আফটার দ্য ভিডিও বলে দিচ্ছি, সেটা তোমাদের বেসিক্যালি মাথায় রাখবে নেক্সট উইকে ছুটির পর আমরা অর্গানাইজ করব, অ্যারেঞ্জ করব। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে সেট 1 আর সেট 2 দুটোই কিন্তু एग्जामে থাকে, এক্সামটা কিন্তু মিস করবে না, বুঝেছো? এক্সামটা কিন্তু পরের বার অ্যাটেন্ড করবে, এক্সামটা অফলাইনে দেবে, তারপরে অফলাইন ক্লাস করবে, আদারওয়াইজ কিন্তু ক্লাস করতে দেবো না, আগে এক্সাম দেবে তারপরে ক্লাস করবে, এটা হলো প্রথম কথা। আর নেক্সট ক্লাসে আমরা সেট 3 আর সেট 4 টা করব, সেট 1 আর সেট 2 কিন্তু এক্সামে থাকবে। So that's it.